উত্তর পূর্ব ভারতের এক মিষ্টি রাজ্য অসম। পাহাড়, অরণ্য, নদী, ধানক্ষেত, চা বাগানের অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে যেমন ভরপুর এই আসাম, ঠিক তেমনই ইতিহাস আর সুপ্রাচীন সংস্কৃতিতে ঐতিহ্যমণ্ডিত এই আসাম রাজ্য। আমাদের এইবারের ভ্রমণ সিরিজ এই আসাম রাজ্যকে নিয়ে। এই সিরিজে থাকছে কাজিরাঙা অরণ্য, থাকছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিতে রাস মহোৎসব, থাকছে অহোম রাজাদের ঐতিহাসিক শহর শিবসাগর, আর তার সঙ্গে থাকছে তাই সম্প্রদায়ের এক অচেনা অজানা গ্রামের কথা। আজকে আমাদের আসাম ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আপনাদের নিয়ে ঘুরব কাজিরাঙা ন্যাশনাল পার্ক। চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোর স্বর্গরাজ্যে। আজ 23শে নভেম্বর, এখন সন্ধ্যা 6টা। আমাদের ট্রেন 15959 কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে সন্ধ্যা 6:30টায়, গন্তব্য ডিব্রুগড়। আজ 24শে নভেম্বর, এখন সকাল 8:30। একটু আগে আমরা ছাড়িয়ে এলাম নিউ কোচবিহার। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে এখনো অবধি। হাওড়া থেকে ডিব্রুগড়ের এই রেলযাত্রা 33.5 ঘন্টার। আজ রাতও আমরা কিন্তু ট্রেনিং। 25শে নভেম্বর, এখন ভোর 4টে। আমরা রেডি হয়ে বসে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব ডিব্রুগড়। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আজকে 25 তারিখ, 25th অফ নভেম্বর। তো আমরা প্রায় 35 ঘন্টা, আপনারা দেখলেন আমরা প্রায় 35 ঘন্টা রেল সফর করে এসে এখন একদম ভোরবেলা আমরা ডিব্রুগড় নামলাম। ট্রেন একটু লেট ছিল। এখানে রাইট টাইম হচ্ছে অ্যাকচুয়ালি ভোর 4টে ডিব্রুগড়ে কামরূপ এক্সপ্রেসে। তো আমরা এখন নেমেছি 4:55 বাজে, মানে প্রায় 5টার কাছাকাছি। 1 ঘন্টার মতন প্রায় ট্রেন লেট ছিল। তো চলুন এখন স্টেশনের বাইরে যাই, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। এখান থেকে শুরু হলো আমাদের এইবারের ভ্রমণ। বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে। আমাদের সাথে এবারেও আছে দুটো ইনোভা। তো আমাদের এই দুটো হচ্ছে আমাদের গাড়ি। এখন লাগেজ প্যাক করা হচ্ছে। লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে যাব কাজিরাঙার পথে। বন্ধুরা, এখন 5:15 বাজে। আমরা যাত্রা স্টার্ট করলাম ডিব্রুগড় স্টেশন থেকে। আমাদের গন্তব্য হচ্ছে কাজিরাঙা, আগেই বলেছি। এখান থেকে ডিব্রুগড় স্টেশন থেকে কাজিরাঙা রাফলি 230 কিলোমিটার। সকালটা দারুণ লাগছে, ভোর হচ্ছে জাস্ট। আপনারা যারা কাজিরাঙা আসবেন, আপনারা দুভাবে ঢুকতে পারেন কাজিরাঙাতে। আমরা দেখলেন আমরা ডিব্রুগড় দিয়ে ঢুকলাম। বেশিরভাগ যারা টুরিস্ট তারা গৌহাটি দিয়ে কাজিরাঙা ঢোকেন। ডিস্টেন্স কিন্তু প্রায় অলমোস্ট সেম, আর সময়ও লাগে সেম। আমাদের কাছে ডিব্রুগড়টা কনভিনিয়েন্ট, কারণ আমাদের গাড়ির কন্ট্রাক্ট সব ডিব্রুগড় থেকেই আমরা করেছি। তো আপনারা চাইলে গৌহাটিতেও আসতে পারেন। গৌহাটিতে ট্রেনের টাইমটা আর একটু বেঁচে যাবে, এটা একটা ব্যাপার। আরো আগে আপনারা ঢুকে যেতে পারেন। ট্রেনের অপশনস আর অনেক বেশি পাবেন গৌহাটি দিয়ে। এখানে ব্রিজটা ক্রস করার সময় আমরা দাঁড়াতে একটু বাধ্য হলাম। তো এই ব্রিজের থেকেই সানরাইজটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, এক নতুন সূর্যোদয়কে সাক্ষী রেখে আমরা আবার এখন কাজিরাঙার পথে। কারণ সকাল 6:20 বাজে, প্রায় 40 কিলোমিটার অলরেডি ট্রাভেল করে এসেছি। তো এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে মোরান। এই মোরানে বেশ কিছু দোকান আমাদের চোখে পড়লো। তো আপাতত আমরা আগে এখনো চা খাবো, আর ব্রেকফাস্টও আমরা জিজ্ঞেস করেছি, ব্রেকফাস্টও ওদের রেডি আছে। এই যে দেখুন, আমরা এই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি এখন, নিউ শর্মা হোটেল। তো এই নিউ শর্মা হোটেলে গরম গরম ছোলে ভাটোরা রেডি হচ্ছে। এই শর্মা হোটেলে এখন সকাল সকাল 6:30টার সময়, টু আর্লি ফর ব্রেকফাস্ট। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এখানে ছোলা ভাটোরা পেয়েছি, তবে গরম গরম ভালোই লাগছে। আর মানে ট্রেনে তো ওইভাবে খাওয়াটা হয়নি, প্রায় 35 ঘন্টা ট্রেন জার্নি করে এসে পেটটাও খালি এখন। আচ্ছা, কারা কারা আছে একবার দেখিয়ে দিই, এখানে আলাপ করে দিই। মদনদা আছে আমাদের ডিয়ারেস্ট। আচ্ছা, রিম্পা আছে এই ট্রিপে। কাকু কাকিমা আছে, মানে লীনা ম্যাডামের পুরো ফ্যামিলি আছে এখানে, কাকু কাকিমা বোন। আচ্ছা, আমাদের সোনা দাদা আছে,
কৃষ্ণা দিদি আছেন, শিলাদি আছেন, বিরূপাক্ষ দাদা, শান্তনু দা একদম নতুন, এটা ফার্স্ট ট্রিপ আমাদের সাথে। আচ্ছা, এনার নাম তো আর বলার দরকার নেই, মিতাদি, লীনা। আমরা শর্মা হোটেলে ব্রেকফাস্ট সেরে এখন আবার রওনা দিলাম মোরান থেকে। তো মোরান থেকে আমরা অলরেডি 40 কিলোমিটার কভার করে নিয়েছি। মোরান থেকে কাজিরাঙা 200 কিলোমিটার। এই আমরা এখন একটা ব্রিজে উঠছি, এটা দেখাচ্ছি আপনাদের। এই যে সামনের যে জায়গাটা, এটা কিন্তু আগে নদী ছিল। তো এই যে দেখুন পাথরের ব্রিজ, এটা মানে একটা সিঙ্গেল পাথর, সেই পাথরের ওপরে পিচ দিয়ে ব্রিজটা করা হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে নামহাকু। বন্ধুরা, আমরা এতক্ষণ জোরহাট ডিস্ট্রিক্টে ছিলাম, ওই জাস্ট জোরহাট ডিস্ট্রিক্ট ক্রস করে এখন গোলাঘাট ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এখান থেকে কাজিরাঙা বোর্ডে দেখাচ্ছে আরও 87 কিলোমিটার। আচ্ছা, কাজিরাঙা ন্যাশনাল পার্ক যেটা, সেটা আসামের কিন্তু 3টে ডিস্ট্রিক্ট কভার করে, নওগাঁও, গোলাঘাট আর কার্বি অ্যাংলং। তো প্রথমে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট, তারপরে জোরহাট ডিস্ট্রিক্ট, তারপরে এখন গোলাঘাট ডিস্ট্রিক্টে আমরা ঢুকে পড়েছি। আমরা গোলাঘাট ডিস্ট্রিক্ট হয়ে কাজিরাঙার কোহরা টাউন যেটা, সেখানে ঢুকছি। আমরা জাস্ট গোলাঘাটের যেটা সাব ডিভিশন অফিস, সেটা বোকাখাত, বোকাখাত আমরা জাস্ট ক্রস করলাম। এরপর থেকেই কিন্তু ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে। পাশে চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। আর এখান থেকে বোর্ডে দেখলাম বোকাখাত থেকে কাজিরাঙার গেট কোহরা, সেটা 23 কিলোমিটার। ন্যাশনাল পার্ক, অ্যানিমাল করিডোর। আমরা আমাদের ড্রাইভার ভাই ময়নার সাথে কথা বলছিলাম, এখান দিয়ে প্রায়শই গন্ডার মানে রাস্তার এপার থেকে ওপারে যায়, হাতিও দেখা যায়। আমরা এখানে এখন আমাদের যেটা হোটেল থাকার জায়গা, সেটা যাওয়ার আগে আমরা পথেই অর্কিড পার্কটা পেলাম। এটাও একটা দেখার জায়গা, ভিউ পয়েন্ট। তো আমরা এখন আগে এই অর্কিড পার্কটা ঘুরবো, ঘুরে তারপরে আমাদের থাকার জায়গা থেকে এগোবো। অর্কিড গার্ডেনের ঢোকার এটা হচ্ছে মেন গেটটা, এই যে সামনে যে গেটটা দেখছেন। আর এখানে একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু এন্ট্রি ফিজ আছে, ইটস নট ফ্রি অফ কস্ট। তো পার হেড 150 টাকা করে অর্কিড পার্কের এন্ট্রি। আপনারা কিছুটা টাইম এখানে স্পেন্ড করতে পারেন। বড় গার্ডেন, বড় পার্ক, তো বিভিন্ন রকম অর্কিডস এখানে আপনারা পাবেন। অর্কিড পার্ক ঘুরে আমরা এখন আমাদের হোটেলের পথে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়াও কাজিরাঙা, থেকে 2 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। এই গলিটা দিয়ে আমাদের লজটা, এই যে ওয়া কাজিরাঙা লজ, এটাতেই আমাদের বুকিং আছে। এই আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওয়া কাজিরাঙা। ওয়া কাজিরাঙা রিসোর্ট পৌঁছে গেছি আমরা। তো চলুন আগে চেক ইন করে নেওয়া যাক, আর আপনাদের সাথে সাথে রুমসগুলো একবার দেখিয়ে দেবো। এটা ওদের রিসেপশন এরিয়া, ওদের রুমস রেডি হচ্ছে। ওদের চেক আউট টাইম হচ্ছে 11টা, চেক ইন টাইম 12টা। আচ্ছা, ওয়া কাজিরাঙাতে আপনাদের রুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এটা রুমটা দেখুন, বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার ভালোই। এখানে দেখুন একটা সিঙ্গেল বেড আছে, আর তার সাথে একটা ডাবল বেড অ্যাকোমোডেশন আছে। তো 3 জন এই রুমে আরাম করে হয়ে যাবে। টিভি আছে, ঘর মোটামুটি বড়ই। চলুন বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটা, ওয়েস্টার্ন আছে, এদের সব রুমেই ওয়েস্টার্ন। আমরা টোটাল 6টা রুম বুক করেছি 12 জনের জন্য। ঠিক আছে, গিজার আছে এবং বেসিন, ওয়েস্টার্ন টয়লেট। বন্ধুরা, আমরা একদম রেডি হয়ে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ফান করে। তো আমার পেছনে দেখছেন দুটো আমাদের সাফারি জিপ দাঁড়িয়ে আছে। তো আমরা এই সাফারি জিপে করেই এখন রাইনো সাফারিতে বেরোবো। আচ্ছা, আমাদের লাঞ্চ এখনো হয়নি। তো এখানে প্রচুর হোটেল আছে, মানে লাঞ্চ বা ডিনারের কোনো প্রবলেমই নেই। প্রচুর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে আশপাশে। এখান থেকে আমাদের সাফারির যে গেটটা, মিহিমুখ বলে, এই গেটটার নাম হচ্ছে মিহিমুখ গেট, কোহরা রেঞ্জের। আর ওই মিহিমুখ গেটের একদম সামনেটাই হচ্ছে এলিফ্যান্ট টাওয়ার, ওখান থেকে সাফারিটা স্টার্ট হয় এদের। তো এখানে একটা সুন্দর সিস্টেম আছে দেখলাম, আশপাশের
যেগুলো হোটেলস আছে, আপনারা যদি আগে বলে রাখেন তাহলে ওরা কিন্তু এই সাফারি জিপ আপনাদের একদম হোটেলের গেটের সামনেই নিয়ে আসবে, সেখান থেকে আপনাদের পিক আপ করে নিয়ে যাবে। আমরাও সেই ব্যবস্থা করেছি। আর একটু দূরে জাস্ট 500-600 মিটার দূরেই আমাদের খাবার জায়গাটা আছে। তো আমরা এখন ওখানে আগে খাবো, খেয়ে এই জিপে করেই আমাদের খেতে নিয়ে যাবে, তারপরে ওখান থেকে স্ট্রেট আমরা চলে যাব সাফারি। আচ্ছা, কাজিরাঙা ন্যাশনাল পার্কের সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলে দিই এখানে। কাজিরাঙা ন্যাশনাল পার্ক যখন শুরু হয়েছিল তখন এরিয়া ছিল মাত্র 232 স্কোয়ার কিলোমিটার। তারপরে এটা আস্তে আস্তে আরও এক্সপ্যান্ড করা হয়। আমি এখন আমাদের গাইডকে জিজ্ঞেস করলাম, এখন কিন্তু এই এরিয়াটা এক্সপ্যান্ড করতে করতে বেড়ে হয়েছে প্রায় 1300 স্কোয়ার কিলোমিটার। তো হিউজ এরিয়া কভার করছে এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। এই কাজিরাঙা ন্যাশনাল পার্কের সাথে কিন্তু কলকাতার একটা অদ্ভুত কানেকশন আছে। কিরকমভাবে বলছি, 1904 সালে আমাদের ভাইসরয় লর্ড কার্জনের ওয়াইফ মেরি কার্জন এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে এসেছিলেন, এবং এসে তিনি একটাও গন্ডার দেখতে পাননি, কিন্তু গন্ডারের সংখ্যা তখন অনেক। তো এইটা একটা কনসার্ন হয় মেরি কার্জনের। তিনি লর্ড কার্জনকে গিয়ে ইমিডিয়েটলি বলেন যে এখানে একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। মাইট বি দেয়ার ওয়াজ সাম পোচিং অ্যাক্টিভিটিস শি সাসপেক্টেড। তো তারপরে 1905 সালে কিন্তু এইটাকে তখন লর্ড কার্জন করে দিয়েছিলেন কাজিরাঙা রিজার্ভ ফরেস্ট। এরপরে কি হয়, 1908 সালে এটা স্বীকৃত হয় কাজিরাঙা রিজার্ভ ফরেস্ট বলে। এরপরে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকে, এবং 1916 সালে এটাকে আবার নামকরণ করা হয় কাজিরাঙা গেম স্যাংচুয়ারি। তার কারণটা হচ্ছে তখন কিন্তু এখানে শিকার চলতো, মানে বড় বড় যারা এখানকার রাজারা ছিলেন তারা এখানে শিকারে আসতো। 1938-এ একটা ল আসে, আমাদের লিগালি একটা ফরেস্টের ল আসে, সেখানে কিন্তু শিকার বন্ধ হয়ে যায়। এরপরে একেবারে 1950 সালে গিয়ে এই কাজিরাঙাকে নামাঙ্করণ করা হয় কাজিরাঙা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 1968-তে গিয়ে এই কাজিরাঙা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা দরজা পায় কাজিরাঙা ন্যাশনাল পার্ক হিসেবে, এবং 2006 সালে এখানে বাঘের পপুলেশন বেড়ে যায়, তখন এটাকে অ্যাডিশনাল করে দেওয়া হয় টাইগার রিজার্ভ হিসেবে। তো 2006 থেকে দিস ইজ নট জাস্ট আ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দিস ইজ কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। মানে কাজিরাঙা ন্যাশনাল পার্কের বেসিক্যালি 4টে জোন আছে। সেন্ট্রাল জোন, যেটাকে কোহরা বলা হয়, আর এই কোহরার গেটটাকে বলা হয় মিহিমুখ গেট। তো আমাদেরকে মিহিমুখ গেটের থ্রু দিয়ে ঢুকতে হবে। আরেকটা আছে ওয়েস্টার্ন জোন, দ্যাট ইজ বাগরি গেট বলা হয়, বাগুড়ি গ্রাম বলে ওটাকে বাগরি গেট বলা হয়। আরেকটা আছে ইস্টার্ন জোন, সেটাকে বলা হয় আগারাটলি, সেটা ওই আগারাটলি গ্রামের থ্রু দিয়ে ঢুকতে হবে। এবং আরেকটি জোন আছে, সেটা হচ্ছে বুড়া পাহাড় জোন। তো এই 4টে জোনে আপনারা সাফারি করতে পারেন। এর মধ্যে বাগুড়ি জোন আর এই সেন্ট্রাল জোন কোহারা জোনেই শুধুমাত্র এলিফ্যান্ট সাফারি হয়, বাকি দুটো জোনে কিন্তু এলিফ্যান্ট সাফারি পাবেন না। আপনারা চাইলে 1 ঘন্টার এলিফ্যান্ট সাফারি করতে পারেন। বন্ধুরা, এবার আপনাদের এখানকার যে সাফারি চার্জেস সেটা আপনাদেরকে ডিটেলসে বলে দিই। তো এখানে দুটো পার্টে ভাগ করা যায় চার্জেসগুলোকে। একটা হচ্ছে জিপ ভাড়া, মানে সাফারি জিপ ভাড়া। সাফারি জিপ এই সেন্ট্রাল জোনের জন্যে, মানে কোহরা থেকে যে সাফারিটি হয় তার জন্য জিপ ভাড়া নেবে হচ্ছে 2200 টাকা করে। এইটা কিন্তু এখান থেকে যদি আপনি আবার ওয়েস্টার্ন জোনে যান তাহলে 2300 টাকা। অন্য জোনগুলোতে ভাড়া আলাদা আলাদা, প্রত্যেকটা জোনের ভাড়া জিপ ভাড়া আলাদা আলাদা আছে। এটা ছাড়া যেটা আছে কমন চার্জেস আছে, সেইটা আপনি আপনাদের কাজিরাঙার ওয়েবসাইট থেকেও করে নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে এসে আগে ফোনে ফোনে করে নিয়েছিলাম, আমরা অনলাইন করিনি। দুটোই সিস্টেম আছে, অনলাইনও আছে অফলাইনও আছে। নেক্সট ইয়ার থেকে কিন্তু এটা পুরোটা অনলাইন হয়ে যাবে, তখন আর অফলাইন করা যাবে না। তো আমি চার্জেসগুলো বলে দিচ্ছি। 3টে চার্জেস আছে। 300 টাকা হচ্ছে গাড়ির রোড ট্যাক্স ওরা নেবে, 100 টাকা নেবে হচ্ছে ওয়েলফেয়ার চার্জেস, তার মানে 400 টাকা এখানে হচ্ছে। এবং মাথা পিছু যে কজন যাচ্ছেন 115 টাকা করে মাথা পিছু নেওয়া হবে, মানে 2600 টাকা আপনার গাড়ির জন্য বেরোচ্ছে। আর 6 জনের 115 টাকা করে যদি হিসেব করেন তাহলে এক একটা গাড়িতে আপনাদের পড়বে 3290 করে। এটা হচ্ছে এখনকার আজকের ডেটে এখানকার সেন্ট্রাল জোনের সাফারি চার্জেস। যদি আপনাদের সেম ফ্যামিলি ধরুন 3 জন আসছেন, সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু চার্জ যেটা আছে সেইটা কম লাগবে, কিন্তু বাকি চার্জেসগুলো কিন্তু সেম লেগে যাবে, মানে জিপের যে বাকি চার্জেসগুলো বললাম। তো চলুন এবার আমরা লাঞ্চ করব, করে সোজা সাফারি। বন্ধুরা, আমরা লাঞ্চের জন্য চলে এসেছি পেলিকান ধাবাতে।
তো এখানে এখন আমরা লাঞ্চ সারবো। পেলিকান ধাবাতে আমরা এখন লাঞ্চে বসে গেছি, বরুণচন্ডী টিম। খাবার দাবার তো বেশ সুন্দর করে সাজানো দেখছি। মানে শাক ডাল কিছু একটা হবে, সবজি আছে, আলু ভাজা, আলু ভাজা, আলু সেদ্ধ আর পাপড়, আর তার সাথে আমরা মাছ নিয়েছি, মাছটা সার্ভ হচ্ছে। লাঞ্চ সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি সাফারির পথে। এই তরুণ দিয়ে ঢুকে আমাদের পৌঁছতে হবে মেহিমুখ গেট। এখানে লম্বা লাইন, এটা আমরা একদম মেন এন্ট্রি গেটের সামনে এখন চলে এসেছি। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এখানে একবার ওরা পারমিশন চেক করবে। আচ্ছা, এইটা যেটা বলছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে মেহিমুখ গেট। আর ওই সামনের যেটা দেখছেন ওইটাই হচ্ছে পয়েন্টটা যেখান থেকে এলিফ্যান্ট রাইড স্টার্ট। আমাদের এখানে এন্ট্রি করেই নিয়েছি। আচ্ছা, এখানে ক্যামেরার জন্য আলাদা ফিস এরা গেটেই নিয়ে নেবে। 100 টাকা করে ক্যামেরা ফিস নেবে, সেটা ডিএসএলআরই হোক অথবা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরাই হোক। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আমরা ক্রস করে গেছি। এখন কোর জোনে ঢুকবো। কোথায় রাইনো? ওই তো রাইনো। একেবারে শুরুতেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোর সঙ্গে। তারপরেই পেলাম এই একদল হরিণকে। বন্ধুরা, আমাদের ফার্স্ট সাইটিংটা হয়ে গেছে। হরিণ এবং একটা গন্ডারকে আমরা স্পট করতে পেরেছি, অনেকটাই দূরে, মোবাইলে হয়তো অতটা ভালো আসেনি। তো আরও ডিপে এগোচ্ছি আমরা। আচ্ছা, এই ফাঁকে কাজিরাঙার নামটা নিয়ে একটা তথ্য দিয়ে দিচ্ছি। কাজিরাঙার নামটার মানে নামটা কীভাবে এসছে সেটা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে, আর বেশ কয়েকটা মজার মজার ওপিনিয়ন। তো একদল বলে এই জায়গাটাতে কাজী বলে একজন মুসলিম, তার সাথে প্রণয় হয়েছিল রাঙ্গা বলে একটি মেয়ের, কিন্তু তাদের যেহেতু ধর্মের অমিলন, সেই জন্যে দুই বাড়ির লোক থেকেই সেটা মেনে নেয়নি এবং তারা এইখানে তখন গভীর জঙ্গল, তো এই জঙ্গলে তারা পালিয়ে এসেছিল এবং চিরতরে হারিয়ে যায়। তো সেই থেকে তাদের নাম নিয়ে হয়েছে কাজিরাঙ্গা। ঠিক আছে, সার্পেন্টিক্যাল হ্যাঁ, রুক যাই। সেকেন্ড যে ওপিনিয়নটা এই কাজিরাঙ্গা নামের ব্যাপারে, তো সেখানে বলা হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবা এই জঙ্গলে এসে এক নিঃসন্তান দম্পতিকে পেয়েছিলেন, কাজী আর রাঙ্গিয়া। তো ওদেরকে তিনি আশীর্বাদ করেন এবং বলেন এই জঙ্গলে একটা পুকুর মানে বানাতে, পুকুর তৈরি করতে, যাতে করে মানুষ তাদের নাম মনে রাখে। তো সেই থেকে এই জঙ্গলের নাম হয়েছে কাজিরাঙ্গা। ওই তো ওই তো এক পাল রাইনো। আর বন্ধুরা, আরেক দল হিস্টোরিয়ান্স বলছে এই যে কাজিরাঙ্গা নামটা এসেছে কাজির ওর রং থেকে। তো কাজির ওর রং কথাটা হচ্ছে কার্বি শব্দ, কার্বি ভাষায় কাজির ওর রং মানে হচ্ছে কাজীদের ভিলেজ, আর কাজী মানে হচ্ছে কন্যা সন্তান। তো একটা সময় এই যে ফরেস্টটা, এইখানে কার্বি ট্রাইবসদের এক রানী রাজত্ব করতেন, তার নাম ছিল কাজী। তো সেই থেকে কাজী ওর রং, তার থেকে নাম এসছে কাজিরাঙ্গা। সাইটিং কিন্তু প্রচুর পাবেন, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে মানে রাইনোর ডেনসিটিটা খুব বেশি। 2018-এ সেন্সাস ওয়াইজ এখানে 2600-র ওপরে রাইনো আছে। দিস ইজ দ্য হাইয়েস্ট পপুলেটেড প্লেস ফর ওয়ান হর্ন রাইনো ইন দ্য ওয়ার্ল্ড। হাতির হাতে পিঠে বসে কানটা দেখুন।
বন্ধুরা দেখাচ্ছি ওইখানে একটা গন্ডার দেখা যাচ্ছে, আমি চেষ্টা করছি যতটা জুম হয়। ওই দিকটা লক্ষ্য রাখবেন। মাছ চালাও গাড়ি। এই গাছটা ভালো করে দেখলে বুঝবেন বাঘের নোকের আঁচড়ের দাগ আছে। হাতিটা পেয়েছি একদম মানে জঙ্গলের ভেতর থেকে জাস্ট বেরোলো, আর এই ক্যানালটার ওপারে। গন্ডার না, ওয়াইল্ড বাফেলো। একদল কচ্ছপ, ওই দেখুন সামনে ওয়াইল্ড বাফেলো। এই জায়গাটা বড়ই সুন্দর। ওই দেখুন পূবের আকাশে এখনই চাঁদের উপস্থিতি। দিনের আলো এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। এই জায়গাটাই সাফারির শেষ পয়েন্ট। চুরি যাওয়া আলোয় ওই দেখুন সবুজ ঘাসের গালিচায় চড়ে বেড়াচ্ছে একলা একটি গন্ডার। কাছেই আছে এই ওয়াচ টাওয়ার, আর তার ঠিক পাশেই জলাশয়টি। জলাশয়ের ওপারে দেখুন আরেকটি গন্ডার, এনাকে অনেকটা কাছ থেকেই দেখা যাচ্ছে। পাখিদের সঙ্গে সঙ্গে আমাদেরও এবার ফেরার পালা। ওয়াইল্ড বাফেলো, ওয়াইল্ড বাফেলো সামনে, ওই দেখুন। বন্ধুরা এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি আবছা অন্ধকারে জানি না কতটা দেখতে পাবেন, মানে আমাদেরকে এখন একটু পিছোতে হচ্ছে। সামনে রাস্তার একদম মাঝখানে একটা ওয়াইল্ড বাফেলো দাঁড়িয়ে শুধু নয়, আমাদের দিকে টুকটুক করে এগিয়ে আসছে, তো আমরা পিছোচ্ছি। প্রায় মিনিট 20 ধরে চললো এই বনো মোষের আমাদেরকে ধাওয়া করার খেলা। অবশেষে গেটের থেকে রেস্কিউ জিপ এসে আমাদের উদ্ধার করে অনেকক্ষণ পর। ডিনার আমরা হোটেলেই সারলাম। আমাদের কাজিরাঙা পর্বের এখানেই সমাপ্তি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব মাজুলি দ্বীপের রাস উৎসব দেখাতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।